নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজ চলেছি কৌশানীকে ছেড়ে রানীক্ষেতের দিকে। সুন্দর সেনানিবাস শহর রানীক্ষেত উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1892 মিটার উচ্চতায় অবস্থিত। রানীক্ষেত, যার আক্ষরিক অর্থ হল রানীদের দেশ বা তৃণভূমি, হিমালয়ের কিংবদন্তির সাথে সম্পর্কিত একটি স্থান এবং স্থানীয় কিংবদন্তি রানী পদ্মিনীর নাম থেকে নামকরণ করা হয়েছে। ঐতিহাসিক বিবরণ অনুসারে হুমায়ুনের রানী পদ্মিনী এই সুন্দর পাহাড়ি অঞ্চলে প্রেমে পড়ে যান। তিনি মুগ্ধ হন। রাজা সুধরদেব তার রানী পদ্মিনীর জন্য এই জায়গাটির নামকরণ করে রানীক্ষেত, অর্থাৎ রানীর ক্ষেত্র। গ্রামের জলবায়ু খুবই শীতল। দেখুন, রাস্তার দুধারে অনেক ক্ষেতও রয়েছে। এখানে গম, চাল, বিভিন্ন রকম চাষ হয়। খুব সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা ছোট ছোট গ্রাম, বিভিন্ন কালারের বাড়িগুলো রয়েছে ছোট ছোট, খুব ভালো। এখানে দুটি সেনানিবাসও রয়েছে এবং এখানে ভারতীয় সামরিক হসপিটালও রয়েছে। আমরা এখন এসে পড়েছি রানীক্ষেতের যে গল্ফ ক্লাব আছে সেটি। এটিও একটি বিখ্যাত। রানীক্ষেতের গল্ফ কোর্স নামে পরিচিত উপাট গল্ফ কোর্সটি উত্তরাখণ্ডের আলমোড়া জেলার রানীক্ষেত থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ঘিঙ্গারি খালের কাছে অবস্থিত এবং উপট কালিকা মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। 9 হোল গল্ফ কোর্সটি 6132 ফুট উচ্চতায় অবস্থিত। ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত এটি এশিয়ার সবচেয়ে সর্বোচ্চ গল্ফ কোর্সগুলির মধ্যে একটি। এটি উপাত গল্ফ কোর্স নামেও পরিচিত। এখানে শুধুমাত্র কোনো নিজস্ব সভ্য নয়, এমনকি পর্যটকদের জন্য কিন্তু সদস্যপদ বা সভ্যপদ প্ল্যান রয়েছে। জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে সামান্য অর্থ প্রদানের বিনিময়। কিছু টাকা দিলেই এখানে আপনারাও খেলতে পারবেন। এটি প্রায়শই কুমায়ুন রেজিমেন্ট ও নাগা রেজিমেন্টের অফিসার এবং ক্যাডেটরা ব্যবহার করেন। অনেকখানি প্রান্তর নিয়ে এই গল্ফ কোর্সটি। এটি খুবই বিখ্যাত। রানীক্ষেতে এলে এটি দেখেন না এমন পর্যটক খুব কমই রয়েছে। এটিও একটি পর্যটক জায়গা আর কি, পর্যটন কেন্দ্র বলা চলে। দেখুন, প্রচুর পর্যটকরা এখানে এসছেন, ঘুরে যাচ্ছেন। যেমন আমরা দেখতে এসছি এর সৌন্দর্য, তেমনি অনেকেই এসছেন। উন্মুক্ত প্রান্তর, কিন্তু জায়গায় জায়গায় দেখুন গাছ রয়েছে। ওই দূরে দেখুন গাছ দিয়ে ব্যারিকেডের মতো করা আছে। গরম আছে খুব, কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে গরমটা অত গায়ে লাগছে না। চারিদিকে গাছ। এখানে 9টি হোল বা গর্ত রয়েছে। এই রানীক্ষেত আগে ছিল নেপালি শাসনাধীন। 1816-র কাছাকাছি সময় ব্রিটিশদের সহায়তায় কুমায়ুনিরা এখানে তাদের যে জেনারেল ছিল কাশীনাথ অধিকারী, তার নেতৃত্বে এটি জয় করেন, যার নামে কাশীপুর টাউনের নামকরণ করা হয়, যেটি কোনো এক সময় পাহাড়ের মুখ্য প্রবেশদ্বার ছিল। রানীর নামে নামকরণ করা হলেও এখানে কিন্তু কোনো প্রাসাদ নেই। ইংরেজরা ভারতীয় গ্রীষ্মের তাপ থেকে বাঁচবার জন্য এই শৈল শহরটি ব্যবহার করতেন। এই বিশাল প্রান্তরটি ঘিরে রয়েছে গাছের সারি, সুবিশাল সব গাছের সারি। এতদিন আমরা ধুধু মাঠ কথাটি শুনেই এসেছি। আজ এখানে এসে উপলব্ধি করলাম যে ধুধু মাঠ কাকে বলে। যেদিকে তাকাচ্ছি শুধু ধুধু করছে চারিদিকে মাঠ, বিশাল প্রান্তর। এবার এসে পড়েছি মা কালী দুর্গা মন্দিরে। এটি রাস্তা থেকে অনেকটা উপরে। চলুন মাকে দর্শন করে আসি। আমার সঙ্গে আপনারাও চলুন। দেখুন, সরু একদম পায়ে চলা পথ, গাছপালার মাঝখান দিয়ে, এবং ছোট ছোট স্টেপ করে রাখা হয়েছে যাতে উঠতে সুবিধা হয়। অনেকটা উপরে, বেশ অনেকটা উপরে, কিন্তু রাস্তায় কষ্টটা হচ্ছে না, কারণ যেহেতু স্টেপ করা আছে এবং খানিকটা দূরে দূরে স্টেপগুলো, তাই উঠতে অতটা কষ্ট হচ্ছে না। গাছের ফাঁক দিয়ে ঘুরে ঘুরে রাস্তাটা একদম উপরে উঠে গেছে। আর কি সুন্দর দেখুন, চারিদিকে ছায়া হয়ে আছে গাছগুলোর জন্যে। খুব রৌদ্র এখানে, গরম, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে গাছের পাতাগুলো ছাতার মতো একদম ছায়া দিয়ে রেখেছে, তো তাই একদমই কষ্ট হচ্ছে না। আর মাকে দর্শন করতে যাব, নতুন জায়গায় যাব, এটার জন্য আরোই কষ্ট হচ্ছে না, সব কষ্ট লাঘব করে দিচ্ছেন মা।
দেখুন গাছের মধ্যে সবাই সব যে যা মানত করে সব বেঁধে রেখেছে, সব উন্নি বাঁধা সব গাছের গোড়ায় গোড়ায়। এছাড়াও গাছের গোড়া থেকে খানিকটা উঁচুতে লাল রং করে রাখা আছে, দেখবেন খানিকটা পরপর সব উন্নি রেখে দিয়ে গেছে বেঁধে, যে যার মনস্কামনা চিন্তা করে এগুলো বেঁধে রেখে যান। এখানে একটি ছোট মন্দির আছে বেশ খানিকটা ওঠার পর। এখানে প্রণাম জানিয়ে চলুন আবার ওপরে উঠি মাকে দর্শন করার জন্যে। খুবই সংকীর্ণ পথ, মানে একজনের বেশি দুইজন পাশাপাশি ওপরে উঠতে পারবেন না। ওপরে ক্যামেরা অ্যালাউড কিনা আমি তো জানি না, কারণ সব মন্দিরেই সাধারণত ফটোগ্রাফি করা নিষেধ থাকে। যদি পারি আপনাদের দর্শন করাবো। দেখেছেন গাছের প্রত্যেকটা গাছের গোড়া থেকে খানিকটা ওপরে লাল রং, আর উর্নি বাঁধা রয়েছে সব জায়গায়। আমরা চলে এসেছি ওপরে, এবার মন্দিরে ঢুকবো। যদি ক্যামেরা অ্যালাউড হয় আপনাদের দেখাবো, আর যদি ফটোগ্রাফি না করা বারণ হয় তাহলে তো দেখাতে পারবো না। চলুন যতটা পারি আপনাদের দেখাই। এটা একটা যজ্ঞকুণ্ড, এখানে মায়ের যখন পুজো হয় তখন যজ্ঞ করা হয়। আর এখানে রয়েছে এখানকার যিনি গুরুদেব তার মূর্তি। আপনাদের দেখাতে পারলাম না, কেননা ভেতরে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ ছিল, তাই জন্যে ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি। তা আমি দর্শন করে এসেছি, মাকে দর্শন করে খুব ভালো লেগেছে, মন একদম ভরে গেছে। এখানে যেহেতু মিলিটারি মানে অনেকগুলি সেনানিবাস আছে, তাই জন্যে অনেকগুলি ব্যারাকও রয়েছে। দেখুন এই যে বাদিকে দেখতে পাচ্ছেন পাঁচিল দিয়ে ঘেরা, এটা পুরোই মিলিটারি ব্যারাক। এখানে দুটি সেনানিবাসও আছে। প্রথমটি ৫,৯৮৩ ফুট উচ্চতায় রানীক্ষেত শৈলশিরা এবং দ্বিতীয়টি ৬,৯৪২ ফুট উচ্চতায় চৌবাতিয়া শৈলশিরা। আর ১৯১৭ সালে ব্রিটিশরা এখানে কুমায়ুন রেজিমেন্টের সদর দপ্তরটি প্রতিষ্ঠা করেন। কুমায়ুন যে রেজিমেন্ট ছিল তাদের প্রথা মেনে এখনও কিন্তু কুমায়ুন ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দেরই নির্বাচিত করা হয়। ১৯৭০ সালে এখানে আবার নাগা রেজিমেন্ট গঠিত হয়। এবার চলে এসেছি একটি পার্কে। পার্কটির নাম হচ্ছে আশিয়ানা পার্ক। এখানে দেখার তো কিছু সেরকম নেই, ওই সাধারণ পার্কে আমাদের ওখানেও যেমন হয় ঠিক সেরকমই। বিভিন্ন রাইড রয়েছে, বাচ্চাদের বসার জায়গা, কিন্তু জায়গাটা যেহেতু পাহাড়ি অঞ্চল তাই এই সামান্য পার্কটাও অসামান্য হয়ে উঠেছে। দেখুন চারিদিকে প্রচুর গাছ। আমরা পুরোটা নামবো না, আমরা ওপর থেকেই খানিকটা দেখে আবার অন্য গন্তব্যের দিকে যাব, কারণ এই ধরনের পার্ক তো আমরা আমাদের ওখানে দেখতেও পাই, তাই জন্য এখানে আর বেশিক্ষণ থাকবো না। দেখুন দূরে ডাইনোসরের মূর্তি বানানো রয়েছে। অনেকেই বাচ্চাদের নিয়ে এখানে ঘোরাঘুরি করছেন, সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা। এখানে একটু সময় কাটিয়ে গেলে ভালোই লাগতো, কিন্তু ভাবলাম এরকম পার্ক তো আমরা আগেও দেখেছি বা ভবিষ্যতেও দেখতেই পারবো, আমাদের ওখানে তো আছেই, কিন্তু যেসব জিনিস অদেখা বা আবার কবে আসতে পারবো কবে দেখব সেসবই বরঞ্চ আগে দেখে নিই। তাই জন্যে আবার বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এবার চলে এসেছি মনোকামেশ্বর মন্দিরে। এটি একটি বিখ্যাত মন্দির। এই পবিত্র মন্দিরটি রানীক্ষেতের নরসিংহ মাঠের পাশে অবস্থিত। ১৯৭৮ সালে কুমায়ুন রেজিমেন্ট দ্বারা নির্মিত হয়েছিল এটি। এখানে শিব, মা কালী ও রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। বিশ্বাস করা হয় যে ভক্তরা যদি শুদ্ধ মনে প্রার্থনা করেন তবে তার ইচ্ছা শীঘ্রই পূরণ হয়। ইচ্ছা পূরণের পর এখানে ভক্তরা ঘণ্টা প্রদান করেন। এই মন্দিরটির উল্টো দিকেই রয়েছে একটি গুরুদ্বারা। কি অপূর্ব সংমিশ্রণ বলুন ধর্মের, একদিকে মায়ের মন্দির, একদিকে শিখদের গুরুদ্বারা। দেখে মন ভরে গেল একদম। এত সুন্দর ধর্মের মিলন খুব কমই দেখা যায়। আর মন্দিরটি কি সুন্দর দেখুন, দুদিকে দুটো ফোয়ারা দেখলেন, আর এখানেও পুরো ফুল দিয়ে, ফুলের গাছ দিয়ে একদম সাজানোর, চারিদিকে ঘেরা। এখানে প্রতিটি জায়গায় এত সুন্দর। এই যে ফোয়ারাগুলো দেখছেন, এখন তাতে জল নেই, কিন্তু হয়তো কোনো অনুষ্ঠান বা রাতের দিকে হয়তো ফোয়ারায় জল দেওয়া হয়।
এখানে প্রতিটি জায়গায় খুব সুন্দর, যেহেতু প্রাকৃতিক পরিবেশটাই এত ভালো তাই। প্রতি বছর জন্মাষ্টমী উৎসবে মন্দিরে কুমায়ুন রেজিমেন্টের সৈন্যরা সুন্দর ঝাঁকিয়ান পরিবেশন করেন এবং ভান্ডারার অনুষ্ঠান করা হয়। এটি কিন্তু এমন কিছু দূর না, রানীক্ষেত বাস স্ট্যান্ড থেকে প্রায় 500 মিটার দূরে। চলুন ভেতরে ঢুকি, মাকে দর্শন করে আসি। অনেকটা বড় নাট মন্দির যেমন আমাদের হয় তেমন ভেতরটা। এখানে বসে দর্শনার্থীরা, ভক্তরা মাকে প্রণাম জানান, তারা সাধন ভজন করেন, গান বাজনা করেন। ওই একদম সামনে দেখুন মায়ের মূর্তি, এটি হলো মা মনোকামেশ্বর। সকলে যার যার মনের ইচ্ছা এখানে মাকে জানানো হয় এবং মা তা পূরণ করেন। এখানে আরও দেবদেবী রয়েছেন, যেমন রাধাকৃষ্ণ, শিব। শিব তো থাকবেনই, মা যেখানে থাকেন সেখানে তো শিব থাকবেনই। চলুন মন্দিরটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। মাকে একটু ভালো করে দেখে নিন। এখানে মায়ের শয়নসজ্জা, যেখানে তাকে রাত্রিবেলা শয়ন দেওয়া হয় সেখানকার ব্যবস্থা রাখা আছে। এখানেও দেখুন ছোট একটি মূর্তি, এটা রাধাকৃষ্ণের মূর্তি। মন্দির আর কি, ছোট ছোট মন্দিরের মতো ঘরের মতো করে একটি দেবদেবীকে সেখানে স্থাপন করা হয়েছে, সেখানে পূজন করা হয়। এখানে দেখুন শিবের মূর্তি, শিবলিঙ্গ, এবং রয়েছে ওপর দিকে নবগ্রহেরও মানে বিভিন্ন দেবদেবীর আর কি মূর্তি ছোট ছোট। চারিদিকটা খুব সুন্দর দেখুন, শুধু মন্দির বলে মনে হচ্ছে না, কিন্তু এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে মন্দির মানেই যেন একটা মানে লোক বেশি বা চারিদিকটায় ফুল বেলপাতা ছড়িয়ে আছে, জল ভর্তি। এখানে কিন্তু তা না, এখানে প্রত্যেকটা মন্দির কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুল দিয়ে সাজানো, ফুলের গাছ দিয়ে সাজানো, দেখলেই মন পবিত্র হয়ে যায়। চারিদিকটা খুব ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে ক্যামেরা বা ভিডিও করা অ্যালাউ। তাই জন্যে আমি যখন দেখলাম আপনারাও দেখুন, যতটা পারছি যখন দেখাতে তখন নিশ্চয়ই আপনাদের শেয়ার করব। আর এত সুন্দর জিনিস আমি যেমন দেখছি আপনাদেরও দেখাতে ইচ্ছা করছে, আমি একা শুধু কেন দেখব। দেখুন এখানে মহাবীরের মূর্তি রয়েছে, আর অনেকটা বড়। দেখুন সামনেটা আমরা যাকে নাট মন্দির বলি, মানে যেখানে বসে ভক্তরা নাম গান করেন, সেইটা অনেকটা বড় জায়গা জুড়ে। এখানে গণেশের মূর্তি রাখা আছে, আর সুন্দরভাবে লাল কার্পেট দিয়ে পাতা। মায়ের পুজো হয়ে গেছে, এখন ফাঁকা দুপুরবেলা। অন্য সময় সকালে বিকেলে এখানে সব ভক্তরা আসেন। খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটি। মায়ের দর্শন পেলাম এত সুন্দর একটি পবিত্র বাতাবরণে, বেশ অনেকক্ষণ আমরা সময় কাটালাম, মন ভরে গেল। এবার আমাদের যেতে হবে তার পরের গন্তব্যের দিকে, কারণ অনেকটা সময় এখানে কাটিয়েছি, আরও অনেক কিছু আমাদের দেখার আছে, সেসবও তো দেখতে হবে, আমাদের হাতে তো বেশি সময় নেই। আমরা এবার চলে এসেছি মিউজিয়াম দেখার জন্যে। দেখুন কি সুন্দর জায়গাতে মিউজিয়াম। এই পুরো রানীক্ষেত শহরটি মানে অপূর্ব, আর প্রতিটি পাহাড়ি অঞ্চলে সমস্ত জায়গাগুলো দেখবেন খুব সুন্দর। একই পাহাড়, একই দৃশ্য, কিন্তু সেটা কিন্তু এক একটি জায়গায় এক এক রকম রূপে আমাদের কাছে ধরা দেয়। কখনোই বোর হবেন না আপনি, সবসময় মনে হবে যেন নতুন দেখছেন। খুব ভালো লাগছে। খানিকক্ষণ বাইরেটা আমরা ঘুরে দেখব, তারপরে মিউজিয়ামে ঢুকবো। এখানকার মিউজিয়ামেও ক্যামেরা নিয়ে ঢোকা বা মোবাইল অ্যালাউ নয়, তাই জন্যে আপনাদের ভেতরটা দেখাতে পারবো না, তবে আমি দেখিয়ে আসবো, আপনাদের বলবো সেটা কি কি দেখে এলাম। খুব সুন্দর আজকে ওয়েদারটাও রয়েছে, আলো ঝলমলে একদম।
দেখুন ওই দূরে লেখা রয়েছে আই লাভ ভারত। আর কত পাহাড় দিয়ে ঘেরা এই শহরটি। এটা মিউজিয়ামের বাইরের মানে দৃশ্য আর কি, বাইরের জায়গাটা কেমন এরকম। আগে বাইরেটা ভালো করে দেখে নিই, তারপরে ভেতরে ঢুকে দেখব, কারণ ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারবো না, তাই বাইরেটাই একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই। বাইরেটাও খুব সুন্দর, তাই জন্য বাইরেটা খুব ভালো লাগছে। আগে পুরো চারিদিকটা ঘুরে দেখে নেব ভালো করে। দেখুন রাস্তাগুলো কি ঝকঝকে, মানে একটা পাতা পড়ে নেই, এত যে গাছ, কিন্তু রাস্তাটায় কোনো রকম আবর্জনা নেই। শুকনো ওয়েদার, পাতা পড়ারই সময় এখন, কিন্তু তাও কিন্তু কোথাও এক টুকরো পাতা পড়ে নেই। চারিদিক মনে হচ্ছে যেন মিনিটে মিনিটে পরিষ্কার করা হচ্ছে। মানে প্রকৃতির সঙ্গে এখানে যে জায়গাটি সে একদম সামঞ্জস্যপূর্ণ। এখানে দেখুন আবার একটি নতুন রকম অস্ত্র রাখা আছে, এগুলোর নাম বলতে পারবো না কারণ আমি জানি না, কামান জাতীয়ই কিছু হবে। এখানে বিভিন্ন জায়গায় মিলিটারিদের বিভিন্ন রকম অস্ত্র সাজানো রয়েছে, কামান, তারপর ট্যাঙ্ক, এরকম আরও অনেক কিছু। অনেকগুলো আমরা চিনিই না, দেখিনি কোনো দিন, বা নামও জানি না। এই বাইরেটা দেখেই পুরো মুগ্ধ হতে হয়। ভেতরেও যাব, ভেতরেও কি আছে দেখে আসবো একবার। আগে বাইরেটা ভালো করে ঘুরে দেখে নেব। ভেতরটা আমরা ঘুরে দেখে এলাম। ভেতরে মিলিটারিদেরই বিভিন্ন রকম জিনিস রয়েছে, যত কর্নেল বা তাদের যারা নাকি শহীদ হয়েছেন তাদের জামা কাপড়, তাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের যে অস্ত্র সেসব রয়েছে, অনেক কিছু রয়েছে। বা বিভিন্ন দেশের সঙ্গে কোন যুদ্ধে কে কী ব্যবহার করেছিল সে সবই রয়েছে। খুব ভালো লাগলো দেখে। যারা আমাদের মানে অতন্ত্র প্রহরীর মতো সারাক্ষণ আমাদের মানে রক্ষা করে চলেছেন, আমরা যে রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পাচ্ছি, সেটাও তো তাদেরই জন্যে। তারা ঘুম নেই, তাদের ঠিকমতো খাওয়া নেই, তাদের স্বজন পরিবার সব ছেড়ে দিনের পর দিন তারা বাইরে রাত জেগে দিনের বেলা রোদের মধ্যে সব সময় তারা পাহারা দিয়ে চলেছেন আমাদের, যাতে আমরা শান্তিতে নির্বিঘ্নে ঘুমোতে পারি। তাদের সেই জিনিসপত্রগুলো দেখে মন ভরে উঠল। স্যালুট তাদের। এবার আবার চলেছি অন্য কোনো গন্তব্যের দিকে। এখানে রাস্তার ধারে ধারেও কিন্তু মানে পোস্টের মধ্যে যারা শহীদ হয়েছেন বা যারা পরমবীর চক্র বা এরকম কোনো মানে প্রাইজে ভূষিত হয়েছেন তাদের সব ছবি টাঙানো রয়েছে। খুব ভালো লাগছে, পুরো জায়গাটাই পুরো একদম সেনানিবাসের মতো। আর বিভিন্ন জায়গায় কিন্তু খুব চেকিংও হচ্ছে। এবার আমরা যাব ভিউ পয়েন্টে। এই যে চলে এসেছি ভিউ পয়েন্টে। দেখুন হিমালয়ের কি অপূর্ব দৃশ্য। ওই দূরে পাহাড়গুলি একদম বরফে সাদা, মানে একদম নয়ন মুগ্ধকর, মন ভরে যাচ্ছে। দেখুন আমি তো জুম করেছি বলে কাছাকাছি দেখা যাচ্ছে, নত অনেক দূরে, প্রচুর দূরে। এখন গ্রীষ্মকাল বলে সামনের পাহাড়গুলোতে বরফ নেই, কিন্তু শীতকালে নাকি সামনের পাহাড়গুলো সব সাদা হয়ে বরফে ঢেকে যায়। ওইটি হিমালয় রেঞ্জ, একদম সাদা। দেখুন মেঘের মতো, মনে হচ্ছে মেঘ ভেসে যাচ্ছে, কিন্তু এগুলো পাহাড়। আমরা এবার একটি ওয়াটারফলস দেখতে চলে এসেছি। এখানে ভেতরে যাব, গিয়ে ভালোভাবে দেখব। খুব সুন্দর জায়গাটি, এত ভালো লাগছে। আর প্রতিটি জায়গায় কিন্তু মানে রাস্তা থেকে অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে, বেশ ট্রেকিং করার মতো, কষ্টসাধ্য। কিন্তু যখন আমরা সেই দর্শনীয় জিনিসগুলো দেখছি তখন পুরো কষ্টটা লাঘব হয়ে যাচ্ছে। এবার চলে এসেছি হনুমান মন্দিরে। এটি রানীক্ষেত থেকে বেশ দূরে, অনেকটা নৈনিতালের কাছে। ওয়াটারফলসের ভিডিওটা তোলা হয়নি, তাই জন্য আপনাদের দেখাতে পারলাম না, ভুল হয়ে গেছে। এত সুন্দর লাগলো দেখে যে ভিডিও তুলতেই ভুলে গেছি।
এই যে মন্দিরটি দেখছেন এটি খুব বড়, দেখুন মহাবীরের মূর্তি রাখা আছে, হনুমানের মূর্তি। সমুদ্রপৃষ্ঠ থেকে 6401 ফুট উচ্চতায় অবস্থিত এই হনুমান মন্দির। এর নাম হচ্ছে হনুমান গড়ি মন্দির, নৈনিতালের বিখ্যাত একটি হিন্দু মন্দির। মন্দিরটি তালদি তাল থেকে মানে মল রোড থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। এটি পৌরাণিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি 1950-এর দশকে বিখ্যাত যে সন্ত ছিলেন নিমকরলি বাবা, তিনি নির্মাণ করেছিলেন। মন্দিরটি ভগবান হনুমানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, যাকে শান্তি, শক্তি, আনুগত্য ও নিষ্ঠার প্রতীক বলে মনে করা হয়। রামনবমী ও নবরাত্রির সময় মন্দিরে একটি ছোট মেলারও আয়োজন করা হয়। চলুন মন্দিরের ভেতরে ঢুকে দেখি ভালো করে, আপনারাও দেখুন আমার সঙ্গে। এর ভেতরেও রয়েছে অনেকগুলি ছোট ছোট মন্দির, তাতে বিভিন্ন দেবদেবীর পুজো করা হয়। আপনাদের সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখুন এখানেও রয়েছে একটি ছোট মন্দির এবং অনেকখানি মানে মন্দিরের ওপরে যে ছাদটি অনেকটা বড়, এবং সেই ছাদেই কিন্তু এই মন্দিরগুলি রয়েছে, ছোট ছোট মন্দিরগুলি। এবং সেই ছাদটি এত বৃহৎ আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। দেখুন কি সুন্দর মন্দিরটি। এখানে রয়েছে একটি ছোট মন্দির, দেখুন এই যে নিমকরলি বাবার মূর্তি রাখা আছে এখানে। কি সুন্দর গঠন শৈলী, দেখুন এই যে ঝাঁঝরিগুলো রাখা আছে তারও কি সুন্দর তার কারুকার্য। প্রতিটি মন্দির খুব সুন্দরভাবে বানানো হয়েছে। চলুন চারদিকটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। ওপর থেকে চারিদিকটা পুরো শহরটি দেখা যাচ্ছে, ওই দূর দূরান্ত অবধি পাহাড় দিয়ে ঘেরা এই রানীক্ষেত শহরটি অনেকখানি দেখা যাচ্ছে। দেখুন ওপর থেকে কি ভালো যে লাগছে কি বলবো। চারিদিকে সবুজ আর সবুজ, তার মধ্যে বিভিন্ন ছোট ছোট বাড়িঘর। আর কোনো বাড়িঘর কিন্তু পাশাপাশি নেই, সবসময় একটু উঁচু একটু নিচু, যেহেতু পাহাড়ি জায়গা তাই জন্যে এক সমতলে মানে এক লেভেলে কিন্তু বাড়িঘরগুলো থাকে না। এখান থেকে দেখুন কত বড় হনুমানজির মূর্তি, আর মাথার ওপর যে ছাতাটি রয়েছে সেটি স্বর্ণের। পুরোপুরি ভালোভাবে আপনাদের মূর্তিটি দেখাই, বিশাল মূর্তি। এবার চলে এসেছি কমলতাল দেখার জন্যে। এই নৈনিতালে যে 7টি তাল রয়েছে, যাকে একত্রে 7 তাল বলা হয়, তার মধ্যে এটিও একটি বিশিষ্ট তাল। যেহেতু পদ্মফুলের এইটি জায়গা মানে পদ্মফুলের তাল, দেখুন শয়ে শয়ে হাজারে হাজারে পদ্মফুল ফুটে আছে, জলই দেখা যায় না, তাই জন্য এটির নাম কমলতাল। আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, অগণিত পদ্মফুল ফুটে আছে। এখন গরমকাল, আর কিছুদিন পর নাকি আরও অনেক পদ্মফুল ফুটে থাকবে, মানে পুরোটাই যেন ফুলের একটা মনে হবে যেন মাঠের ওপর ফুল। এখানে এসে এত পদ্মফুল একসঙ্গে দেখে মন একদম ভরে গেল। সচরাচর আমরা তো একসঙ্গে এত পদ্মফুল দেখতে পাই না, তবে গ্রামের দিকে গেলে এখানেও পদ্মফুল দেখতে পাওয়া যায়, তবে এতগুলি একসঙ্গে নয়, হাজারে হাজারে পদ্মফুল, মানে পুকুরে জলই দেখতে পাওয়া যাচ্ছে না। চলুন আপনারাও দেখুন কি সুন্দর, দেখুন। এবার আবার চলেছি আরেকটি তাল দেখার জন্যে। এখানে অনেকগুলি তাল, প্রত্যেকটি আমরা দেখব, যতগুলি পারি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারাও দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এবার আমরা চলে এসেছি নওকুচিয়া তালে। এটির একটি বিশেষত্ব রয়েছে, এই নওকুচিয়া তাল মানে 9টি এর কোণ, মানে এই যে তালটি এটি গোলও নয় বা ডিম্বাকৃত নয়, এটি 9টি কোণ আছে, এবং এটি 26 কিলোমিটার দূরে হচ্ছে নৈনিতাল থেকে, আর ভীমতাল থেকে 4 কিলোমিটার দূরে। এটা খুবই গভীর, এটা প্রায় 175 ফুট গভীর এই তালটি। দেখুন দূর থেকে সব নৌকো চলছে, চলুন সামনে গিয়ে ভালো করে দেখব। যথারীতি এটিও পাহাড় এবং গাছপালা দিয়ে ঘেরা একটি তাল। নৈনিতালের যে কটি তাল দেখলাম প্রত্যেকটাই কিন্তু পুরো পাহাড় দিয়ে এবং গাছপালা দিয়ে ঢাকা। এত সুন্দর শান্ত পরিবেশে এই তালগুলি, আর জল খুব স্বচ্ছ আর ভীষণ ভালো। এত গাছ কিন্তু জলে কিন্তু কোনো পাতা পড়ে নেই বা কোথাও কিন্তু একটু আবর্জনা নেই, এটিও একটি বিশেষত্ব। দেখুন ভালো করে, অনেক বড় তালটি। এখানে আমরা বেশ কিছু সময় একটু থাকবো, একটু উপভোগ করবে সৌন্দর্য, তারপর আবার যাব অন্য গন্তব্যের দিকে।
দেখুন এখানে লেখা রয়েছে নওকুচিয়া তাল, এবং এখানে কি কি রাইড হয় সেসব লেখা রয়েছে। চলুন নিচে নামি, তালের সামনেটা যাই। এখানে বিভিন্ন রাইড রয়েছে, আপনাদের খুশি মতো যেটাই উঠবেন সেটা। বোট আছে, তারপর বেলুনের মতো যে একরকম থাকে তার মধ্যে ঢুকে জলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেয় সেসব, বা জলের উপর দিয়ে একদম মানে নদীর মানে তালের অন্যদিকে একটি তার লাগানো আছে, তার মধ্যে দিয়ে দড়ি বেঁধে সব এপার ওপার করছে, সেটিও রয়েছে। তা যেটা খুশি, যে মনের আনন্দে সব তাই করছে। এই দেখুন তার লাগা রয়েছে, অনেক উঁচু দিয়ে তারটি রয়েছে। ওই যে সব তারের মধ্যে কোমরে দড়ি বেঁধে ওখান থেকে সব টেনে টেনে আনছে আর নিয়ে যাচ্ছে। কি স্বচ্ছ জল দেখুন, একদম অনেকখানি অবধি দেখা যাচ্ছে। ভীষণ ভালো লাগছে, ঠান্ডা হাওয়া একদম জলের ওপর দিয়ে বাতাস বয়ে আসছে। এই দেখুন এই বেলুনটার কথাই বলছিলাম। চারিদিকে পাহাড়ে ঘেরা তালটি নওকুচিয়া তাল। এখানে নৌকো রাইডও হচ্ছে, অনেকেই দেখুন জলের ওপর দিয়ে নৌকো নিয়ে ঘুরে বেড়াচ্ছে আনন্দে। আমরা এখানে নৌকো বিহার করব না, কেননা নৈনিতালে করেছি। এখন তো দুপুরবেলা, খুব চড়া রৌদ্র উঠেছে, তাই বাইরেটা একদম দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু এই সাইডে গাছের ছায়ায় দাঁড়ালে খুব ভালো লাগছে। কেননা এই যে তালটির জল ছুঁয়ে বাতাস যখন আসছে, খুব শীতল বাতাস বইছে এবং গাছের ছায়া তো রয়েছেই, তাই জন্য এখানে বসে বেশ খানিকক্ষণ সময় আমরা অতিবাহিত করব আর এখানকার সৌন্দর্য উপভোগ করব। বিভিন্ন রকম নৌকো রয়েছে, দেখুন কোনোটা ওপরে ছাউনি রয়েছে, সেখানে 4-5 জন যায়। আর ওই যে দেখুন দূরে নৌকো যাচ্ছে, একজন চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। এই নৌকোতে 2 জনও যায়, যে 2 জন নিজেরাও যেতে পারে, বা এনারা গাইড আছে যারা সাঁতার জানেন না, তারা গাইড হিসাবে যায়, একজন সে চালিয়ে নিয়ে ওদের ঘুরিয়ে নিয়ে আসে। পার নৌকো পার হেড ওরা 300 টাকা করে নেয়। অপরদিকে পাহাড়ের উপর দিয়ে রাস্তা উঠে গেছে, সরু রাস্তা, সাপের মতো এঁকে বেঁকে। ভীষণ সুন্দর একটি জায়গা। এখানকার প্রত্যেকটি তালই খুব সুন্দর, খুব ভালো দেখতে লাগছে, প্রত্যেকটা জায়গায় মানে উপভোগ করার মতো। আর এই স্বচ্ছ জলের ওপর দিয়ে নৌকো চালিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা। এত গরম বা রৌদ্রটা না থাকলে, চড়া রৌদ্র না থাকলে আমরা উঠতাম। এই যে দেখুন এই রাইডটা করছে, কোমরে দড়ি বেঁধে এই দড়ির মধ্যে দিয়ে মানে একটা চাকা রয়েছে, তার মধ্যে দিয়ে ওপার থেকে ওপারে চলে আসছে। এটিও খুব সুন্দর, বেলুনের মধ্যে সকলকে ঢোকাচ্ছে এবং বেলুনটা একরকম প্যাডেলের মধ্যে দিয়ে ঘুরিয়ে 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 জলের ওপর দিয়ে যাচ্ছে। এটিও বেশ একটি নতুনত্ব রাইড, আমাদের ওদিকে সচরাচর এরকম রাইড আমরা দেখিনি আগে। বেশ খানিকক্ষণ আমরা এখানে বসলাম। আমরা এবার চলে এসেছি ভীমতাল হ্রদ দেখতে। এই ভীমতাল হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1370 মিটার উচ্চতায় এবং নৈনিতাল থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত। এর কেন্দ্রস্থলে দেখুন একটি দ্বীপ রয়েছে, এতে রয়েছে একটি অনন্য মৎস্যাধার, এবং দেখুন কত বড় বড় গাছ, তাতে এত বড় হ্রদের মাঝখানে কি সুন্দর একটি ছোট দ্বীপ। হ্রদের কাছে ভীমেশ্বর মহাদেবের মন্দির নামে একটি শিব মন্দির রয়েছে। মহাভারতের বিখ্যাত চরিত্র ভীমের নামে ভীমতাল শহর নামকরণ করা হয়েছে। এটি বিশ্বাস আছে যে নির্বাসনের সময় ভীমরা যখন মানে পঞ্চপাণ্ডব যখন চারিদিকে বনবাসে আসছিলেন, তখন ভীম নাকি এই ভীমতাল হ্রদের তীরে এসেছিলেন, তাই জন্যই তার নামে এই শহরটির নাম ভীমতাল রাখা হয়েছে। চারিদিকের পরিবেশ খুব সুন্দর, এটিও পাহাড় এবং গাছপালা দিয়ে ঘেরা একটি হ্রদ। নৌকোয় করে করে সকলে ঘুরছেন। এই যে দ্বীপটি রয়েছে ওখানে একটি রেস্টুরেন্টও আছে, অনেকে ওইখানে গিয়ে খাবার খাচ্ছেন। এখানে প্রচুর নৌকো দেখুন রাখা আছে, ভাড়া হিসাবে নেওয়া হয় এখানে। কেউ কেউ অর্ধেক হ্রদ ঘোরেন এবং কেউ কেউ পুরোটা। আমাদের হ্রদ দেখা হয়ে গেছে, এবার ফেরার পালা। এই হ্রদের পাশ দিয়েই আমরা যাচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই সুযোগে পুরো হ্রদটিও দেখা হয়ে যাচ্ছে। এখন বিকেল হয়ে এসছে, এই পড়ন্ত সূর্যের আলোয় হ্রদটির জল ঝকমক ঝকমক করছে, এই সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। দেখুন চারিদিকে আলো আঁধারি খেলা শুরু হয়ে গেছে। আমরা এখন নৈনিতালে চলে এসেছি, এখন মার্কেটিং করব কিছু।
কারণ যেসব প্রিয়জনদের বাড়িতে রেখে এসেছি তাদের জন্য তো কিছু না কিছু উপহার সামগ্রী নিয়ে যেতে হবে। তাই এ দেখুন নয়না দেবীর মন্দির। আগেও আপনাদের নয়না দেবীর মন্দির দেখিয়েছি দুপুরবেলা, তবে রাতে যেন ওই আলো ঝলমলে পরিবেশে আরও সুন্দর লাগছে। ওই দেখুন দূরে পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট আলোক বিন্দু, ওখানে অনেক বাড়ি, সেই তাতে আলো জ্বলছে পাহাড়ের গায়ে গায়ে। কাল আমাদের ফেরা। আজ রাতে আমরা এই রেস্টুরেন্ট থেকে ডিনার করেই হোটেলে ফিরব। অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু তবু দেখুন রাস্তাঘাটে মানুষজনের কোনো বিরাম নেই। আমাদেরও ইচ্ছে করছে না এত তাড়াতাড়ি ঘরে ফিরতে। কাল তো বাড়িই ফিরে যাওয়া, তাই ভাবছি যতটা পারি আরও কিছুটা রাত এখানে এনজয় করে নিই পরিবারের সকলের সঙ্গে। দিনের বেলাও তো এসছি, এমনকি সন্ধেবেলাও আমরা এই মল রোডে ঘুরে গেছি, মার্কেটিং করে গেছি। এবার রাতের শোভাটুকুও দেখি। উত্তরাখণ্ডের যেগুলি জায়গা দেখলাম, অনেকগুলো জায়গায় তো আমরা দেখে এলাম, অনেকগুলো স্থান, এবং প্রত্যেকটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রত্যেকটি জায়গায় কিন্তু তাদের সৌন্দর্য অতুলনীয়। মনে হচ্ছে বারে বারে আবার আসি। কিছু কিছু দেখা যেগুলো অপূর্ণ থেকে গেল, মানে ঠিক মন ভরল না, সেগুলো দেখার জন্যে আবার আমরা আসব। আর এরকমই আরও যেখানে যেখানে যাব আপনাদের শেয়ার করব, সেসব নিয়েও আপনাদের সামনে আসব। আপনারা অবশ্যই আমার সাথে বন্ধু হয়ে থাকবেন, কেননা আগামীতে আবার কোথায় যাব সেখানকার স্মৃতিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।